আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছো? আশা করতেছি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছো। তো আজকে আমরা ভাই এত কম টাইমে রেচন প্রক্রিয়া এই অধ্যায় শেষ করব, মানে তুমি মানে অবাক হয়ে যাবে, একদম বেসিক টু অ্যাডভান্স। মানে সর্বোচ্চ 20 থেকে 25 মিনিট লাগবে, কিন্তু এত কম টাইমে তুমি এখন ভাবতেছো ভাই এই অধ্যায় শেষ হবে। আচ্ছা, তুমি এই ক্লাস তুমি এত টাইম দিচ্ছ, এই ক্লাসটা একবার করে যাও, করে যাওয়ার পর আমার সাথে কথা বলে যাও, কোনো সমস্যা নেই। তো চলো শুরু করি। তো আসো, এবার আমরা শুরু করতে চাচ্ছি। একটু নড়তেছে, দাঁড়াও, ওয়েট। হ্যাঁ, দেখো, এ পাশ থেকে আমরা শুরু করব, তারপর তুমি একবার খালি জাস্ট বইটা পড়ে নিবে। প্রথমে বিপাক ক্রিয়া থেকে বর্জ্য উৎপন্ন হয়, আর এই বজ্র পরিষ্কার করার প্রক্রিয়ার নামই হচ্ছে রেচন। এই বজ্রগুলো কি? অ্যামোনিয়া, ইউরিয়া ইত্যাদি। রেচন মানবদেহের একটি জৈবিক প্রক্রিয়া। বিপাক ক্রিয়ায় উৎপন্ন নাইট্রোজেন ঘটিত ক্ষতিকর বজ্র বের করে দেওয়া হয়। বা বিপাক, বিপাক মানে কি? বিপাক মানে হচ্ছে দেহের সকল যত বিক্রিয়া হয় সবগুলোকে একত্রে বিপাক বলা হয়। এবার আসো, বর্জ্য জমতে থাকলে একসময় মৃত্যু হতে পারে। যে অঙ্গ রেচন ঘটায় তাকে কিডনি বলে, বা বৃক্ক বলে, বা রেনাল বলে। যে তন্ত্রের মাধ্যমে রেচন ঘটে তাকে আমরা রেচন তন্ত্র বলছি। বুঝছ? এবার আসো, বৃক্ক। বৃক্ক অতিরিক্ত পানি, লবণ ও জৈব পদার্থগুলো বের করে দিয়ে শারীরবৃত্তীয় ভারসাম্য রক্ষা করে। বুঝতে পেরেছো? যাতে সব কিছু ইকুয়াল থাকে। রেচন অঙ্গ কি? কিডনি বা বৃক্ক। এবার আসো, কিডনি বা বৃক্কের এককটা কি? নেফ্রন। এবার আসো, কিছু এক্সট্রা ইনফো যেগুলো তোমার বইয়ে নাই, তুমি একটু মাথায় রাখবা। মানবদেহের রেচন অঙ্গ দুই ধরনের, একটা হচ্ছে প্রধান রেচন অঙ্গ, অতিরিক্ত রেচন অঙ্গ। প্রধান রেচন অঙ্গ থেকে মানে প্রধান রেচন অঙ্গ কি? বৃক্ক। বৃক্কর কাজ কি? মূত্র উৎপাদন। আর বৃক্ষই হচ্ছে 80% পদার্থ বের করে দেয়, যত সব বজ্র পদার্থ। আর 20% এগুলো অতিরিক্ত রেচন অঙ্গ বের করে দেয়। অতিরিক্ত রেচন অঙ্গের মধ্যে কী কী আছে? ফুসফুস। ফুসফুস কীভাবে বের করে? শ্বাস প্রশ্বাস করে। লালা গ্রন্থি। লালা গ্রন্থি কী করে? গ্যাসীয় পদার্থের নির্গমন গড়ায়। ত্বক ঘাম বের করে দেয়। যকৃৎ কী করে? ইউরিয়া সংশ্লেষণ ও নির্বিষ্করণ করে। আর বৃহদন্ত্র কী করে? ভারী ধাতু নির্গমন করে। এরপর রেচন পদার্থ। রেচন পদার্থকে আমরা দুই ভাগে ভাগ করতে পারছি। একটা হচ্ছে নাইট্রোজেন যুক্ত, আর একটা নাইট্রোজেন বিহীন। তুমি বলো তো, নাইট্রোজেন কই থাকে? নাইট্রোজেন থাকে মাংসের মধ্যে। তাহলে মাংস কি? প্রোটিন। তাহলে নাইট্রোজেন যুক্ত যেসব রেচন পদার্থ হবে সেগুলো প্রোটিনের অপরিচিতি বিপাকের ফলে হবে না? অবশ্যই। আর নাইট্রোজেন বিহীন তাহলে কি থাকবে? শর্করা আর স্নেহ। এখন আসলে নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থ কী কী? ইউরিয়া, অ্যামোনিয়া, ক্রিয়েটিনিন ইত্যাদি। আর নাইট্রোজেন বিহীন কি? কার্বন ডাইঅক্সাইড, অক্সালিক অ্যাসিড, কিটন বডিজ। ওকে, দেখো, নাইট্রোজেন যুক্ত বজ্র মূত্রের মাধ্যমে বেরিয়ে আসে। স্বাভাবিক মূত্রের ভর এর প্রায় 95% পানি, আর বাকিগুলো কি? ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, বিভিন্ন লবণ। রক্তের পিএইচ 7.4 অ্যাভারেজ। বুঝছো? এবার ইউরোক্রোম নামে এক ধরনের রঞ্জক থাকার কারণে মূত্রের রং হালকা হলুদ হয়। খাবার, তুমি যদি আমিষ খাও তাহলে মূত্র হয়ে যাবে অম্ল, আর যদি তরি তরকারি হয় খাও তাহলে হবে ক্ষারীয় মূত্র। ওকে, মানুষকে ইউরোলেটিক প্রাণী বলা হয়। এটা অ্যাডভান্স তত্ত্ব। কেন? কারণ সে মূত্রের মাধ্যমে ইউরিয়া বের করে দেয়। ক্লিয়ার? এরপর আসো, বৃক্ক বা কিডনি অবস্থান। উদর গহ্বরের পেছনে মেরুদণ্ডের দুদিকে, বক্ষপিঞ্জরের নিচে। বুঝতে পেরেছো? পিঠের দিকে থাকে। কেন? কারণ সেখানে আঘাত লাগার চান্সটা খুব কম। দেখো, দেখতে কিন্তু সিম বিচির মতো।
বা বাংলা 5-এর মতো দেখতে। তুমি বলো এই বৃক্ক কী করবে? রক্ত ছাকবে। তাহলে এর রঙটা কী হবে? লালচে রং, রক্তের রং যেহেতু লাল, কমন সেন্স। এবার আসো, এখন মনে রাখবে হাইলাস বা হাইলাম কি? বৃক্কের অবতল অংশের ভাঁজকে আমরা বলছি হাইলাস বা হাইলাম। এখন খুব ইম্পর্টেন্ট কথা মাথায় রেখো, হাইলাস থেকে ইউরেটার আর রেনাল শিরা বের হয়, আর রেনাল ধমনী ঢোকে। ধমনী সবসময় ঢুকবে, এটা দিয়ে খুব সহজভাবে মনে রাখবা, ধমনী ঢুকবে, বুঝছ? ইউরেটার আর শিরা বের হয়ে যাবে। দেখো, ইউরেটারের ফানেল আকৃতির প্রশস্ত অংশকে বলে পেলভিস। ওই যে আমরা খাবার খাওয়ার পর হাত ধুই, ওইটাকেও আমরা পেলভিস বলি, বুঝছো? ওইটাও একটু কোনাকার না, কোনকের মতো দেখতে, তো এটা হচ্ছে ফানেল আকৃতির প্রশস্ত অংশকে আমরা পেলভিস বলছি, বুঝছো? বলো, পেলভিস যদি বৃক্ক বা রেনালে থাকে তাহলে তার নাম হয়ে যাবে কি? রেনাল পেলভিস। অনেক ইজি বিষয়। এবার আসো, বৃক্কের ক্যাপসুলটা কি? বৃক্কের ক্যাপসুল হচ্ছে বৃক্কের আবরণ। ওই যে মনে রাখ, আর এই ক্যাপসুল সবসময় তন্তুময়। আচ্ছা, ক্যাপসুল বলতে কি বোঝায়? ওই যে আমরা গ্যাসের ট্যাবলেট খাই, ওর বাহিরে ধরো একটা আবরণ থাকে না, ওইটা কিন্তু ঔষধ না, ভিতরে কিন্তু দানা দানা থাকে, ওইটা হচ্ছে ঔষধ, আর বাহিরে ওইটা ক্যাপসুল বা লেয়ার। বুঝতে পেরেছো? তো বৃক্কের ক্যাপসুলটা কী হবে? বৃক্কের লেয়ার, বাইরের লেয়ার। এবার আসো মেডুলা। মেডুলা থেকে আমরা বুঝতে পারছি মিডল। তাই বৃক্কের ভিতরের অংশকে বলছি মেডুলা, আর বৃক্কের বাহিরের অংশকে বলছি কর্টেক্স। মনে রেখো, কর্টেক্স যোজক কলা ও রক্তবাহী নালী দিয়ে গঠিত। মেডুলাতে সাধারণত 8 থেকে 12টি রেনাল পিরামিড থাকে। এদের অগ্রভাগ প্রসারিত হয়ে রেনাল প্যাপিলা গঠন করে, আর এই প্যাপিলা রেনাল পেলভিসে যায়। প্যাপিলা মানে কি? খাস বা চূড়া। বুঝতে পেরেছ? বৃক্কে ইউরিনিফেরাস নালিকা থাকে, এটাকে দুইটা অংশ ভাগ করা হয়, একটা নেফ্রন আর একটা হচ্ছে সংগ্রাহী নালিকা। এখন নেফ্রনের কাজ কি? নেফ্রন মূত্র তৈরি করবে, আর সংগ্রাহী নালিকার কাজ রেনাল পেলভিসে মূত্রটাকে বহন করবে। এবার আসো কিছু এক্সট্রা তথ্য। বৃক্কের ওজন পুরুষের 150 থেকে 170 গ্রাম, আর নারীর 130 থেকে 150 গ্রাম। রেনাল ফাসা। রেনাল ফাসাটা কি? ক্যাপসুলের বাইরের চর্বিযুক্ত আবরণকে আমরা বলছি রেনাল ফাসা, আর বৃক্কের অগ্রভাগে থাকে অ্যাড্রেনাল গ্রন্থি। ওকে, বৃক্কের 4টা তল, একটা সামনে, পেছনে, পাশে, মাঝে। এখন নেফ্রন চলে আসছি, দেখছো কতটা? এইটা হচ্ছে একদম রিভিশনের জন্য বেস্ট ক্লাস, বুঝতে পারছো? এবার আসুন নেফ্রন। বৃক্কের ইউরিনিফেরাস নালিকার ক্ষরণকারী অংশ ও কাজ করার একককে আমরা একসাথে বলছি নেফ্রন। আর প্রতিটি বৃক্কে প্রায় 10 থেকে 12 লাখ নেফ্রন থাকে। নেফ্রনকে দুইটা ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে রেনাল কর্পাসল বা মালপিজিয়ান অঙ্গ, আর একটা হচ্ছে রেনাল টিউবুল। আবার এই রেনাল কর্পাসলকে আমরা দুইটা ভাগে ভাগ করি, একটা হচ্ছে গ্লোমেরুলাস, একটা হচ্ছে বোম্যান্স ক্যাপসুল। বুঝতে পেরেছ? বোম্যান্স ক্যাপসুল গ্লোমেরুলাসকে বেষ্টন করে থাকে, বুঝতে পেরেছ? আর এই বোম্যান্স ক্যাপসুল হচ্ছে 2 স্তর বিশিষ্ট পেয়ালার মতো প্রসারিত অংশ। ক্লিয়ার? 100%। দেখো, আইসাকার এপিথেলিয়ামকে আমরা বলি বোম্যান্স ক্যাপসুল। গ্লোমেরুলাস একগুচ্ছ কৈশিক জালিকা দিয়ে তৈরি। রেনাল ধমনী থেকে সৃষ্ট অ্যাফারেন্ট আর্টারিওল ক্যাপসুলে প্রবেশ করবে। এটা সারা জীবন মাথায় রাখবে, এত সহজভাবে কেউ পড়াবে না। রেনাল ধমনী থেকে সৃষ্ট
অ্যাফারেন্ট আর্টারিওল ক্যাপসুলে ঢুকবে, প্রায় 50টি কৈশিক জালিকা তৈরি করবে, তারপর বিভক্ত হবে, সূক্ষ্ম রক্তজালিকা সৃষ্টি করবে, জালিকার কৌশিক নালীগুলোর মিলন হবে এবং এফারেন্ট আর্টারিয়াল তৈরি করবে এবং ক্যাপসুল থেকে বেরিয়ে যাবে। বুঝতে পেরেছ? এরপর আসো, গ্লোমেরুলাস সাকনির মতো কাজ করে রক্ত থেকে পরিশ্রুত তরল বের করে। এই রক্ত থেকে পরিশ্রুত তরলকে আমরা বলছি আলট্রাফিল্ট্রেট। এই আলট্রাফিল্ট্রেট রেনাল টিউবুলে যায়, সেখান থেকে কয়েক দফা শোষণ ও নিঃসরণের পর আমরা যা পাই তাই হচ্ছে মূত্র। এই মূত্র সংগ্রাহী নালিকার মধ্য দিয়ে ইউরেটারে যায়, ইউরেটার থেকে মূত্রথলিতে যায়। দেখো, বোম্যান্স ক্যাপসুলের অক্ষীয় দেশ থেকে সংগ্রাহী নালী পর্যন্ত চওড়া নালিকাটিকে আমরা রেনাল টিউবুল বলি। কোথা থেকে কোথা? বোম্যান্স ক্যাপসুল টু সংগ্রাহ নালিকা। বুঝতে পেরেছ? রেনাল টিউবুলের 3টা অংশ, একটা হচ্ছে গোড়াদেশীয় বা নিকটবর্তী প্যাঁচানো নালিকা হেন্ডিল লুপ, আর প্রান্তীয় প্যাঁচানো নালিকা। বুঝতে পেরেছ? এরপর আসো বৃক্কের কাজ। বৃক্কের কাজ কি? স্বাভাবিক মানুষ দিনে প্রায় 1500 মিলিলিটার মূত্র তৈরি করে। আমি কেন এইভাবে পড়াচ্ছি? বিকজ তোমাদের বই বেশিরভাগ ছেলেপেলে যারা আমি দেখছি, আমিও এসএসসি 27, তো আমার বন্ধুদের আমিও এক সময় ভাই বইয়ে একদম খুব বিগাড় দিয়ে পড়াই। তো আমি এখানে সুন্দর একটা নোট করছি তোমাদের জাস্ট একটুখানি সহজ করে দেওয়ার জন্য, বুঝলে? এই ক্লাসটা দেখবা, দেন তুমি গিয়ে একবার বইটা দেখবা একদম মিলে যাবে। একটু নোট করবা হালকা পাতলা। বৃক্কের কাজ, স্বাভাবিক মানুষ 1500 মিলিলিটার মূত্র ত্যাগ করে। মূত্রে কি থাকবে? ইউরিয়া, ইউরিক অ্যাসিড, অ্যামোনিয়া। এসব মূত্রের মাধ্যমে অপসারণ কে করবে? বৃক্ক। বৃক্ক থেকে নেফ্রন মূত্র তৈরি করবে, সংগ্রাহী নালিকা সেটাকে ইউরেটারে নিয়ে যাবে, ইউরেটার থেকে মূত্র থলিতে চলে যাবে। একটি নির্দিষ্ট সময় পর মূত্র বেরিয়ে আসে। এবার আসো আসল কাজ। রক্ত থেকে প্রোটিন বিপাকে সৃষ্ট নাইট্রোজেন ঘটিত বজ্র অপসারণ করবে, দেহে ও রক্তে পানির ভারসাম্য রক্ষা করবে। এগুলো আগেই পড়ছি আমরা। বৃক্ক মানবদেহে সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড ইত্যাদির পরিমাণ নিয়ন্ত্রণ করবে, রক্তচাপ নিয়ন্ত্রণ, পানি, অম্ল ও ক্ষারের ভারসাম্য রক্ষা করবে, রক্তে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ফসফেট বিভিন্ন ধরনের লবণের ভারসাম্য রক্ষা করবে। এবার আসো, শেষে প্রায় চলে আসছি। এবার আসো বৃক্কে পাথর। কী কী কারণে বৃক্কে, আমি যেগুলো প্রশ্ন লিখছি একটু পড়লেই হবে, কী কী কারণে বৃক্কে স্বাভাবিক কাজে বিঘ্ন ঘটে? অ্যান্সার: কিডনির প্রদাহ, প্রস্রাবের সমস্যা, কিডনিতে পাথর। কোশ্চেন নাম্বার 2, কিডনির রোগের লক্ষণগুলো কী কী? শরীর ফুলে যাওয়া, প্রস্রাবে অতিরিক্ত প্রোটিন যাওয়া। কিডনিতে পাথর হওয়ার কারণ কী কী? অতিরিক্ত শারীরিক ওজন, কিডনির সংক্রমণ, কম পানি পান। কিডনিতে পাথর হলে কী কী উপসর্গ দেখা দেয়? কোমরের পেছনে ব্যথা হবে, প্রস্রাবের সাথে অনেকে রক্ত বের হয়, কাঁপুনি দিয়ে জ্বর আসে। কোশ্চেন নাম্বার 5, আধুনিক কী কী পদ্ধতিতে বৃক্কে পাথর অপসারণ করা যায়? ইউরেটারোস্কোপিক আর বৃক্কে অস্ত্রোপচার করলে। এরপর বৃক্ক বিকল। কোশ্চেন নাম্বার 1, কী কী কারণে বৃক্ক ধীরে ধীরে বিকল হয়ে যায়? নেফ্রাইটিস, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ। এরপর আমরা দেখতে পাচ্ছি আকস্মিক কিডনি বিকল হওয়ার কারণ কি। প্রথমেই ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া, মারাত্মক ডায়রিয়া, অতিরিক্ত রক্তক্ষরণ। বুঝতে পেরেছ? কোশ্চেন নাম্বার 4, কিডনি বিকল হলে কি ঘটবে? মূত্রের পরিমাণ কমে যাবে, তাইলে বলো রক্তে ক্রিয়েটিনিন বৃদ্ধি পাবে। শেষ,
এরপর আমরা চলে আসি ডায়ালাইসিস। মনে একবার ডায়ালাইসিস দুই ধরনের, একটা হচ্ছে হিমোডায়ালাইসিস আর একটা হচ্ছে পেরিটোনিয়াল ডায়ালাইসিস। এটা অনেক ব্যয়বহুল একটা চিকিৎসা ব্যবস্থা। বৃক্ক যখন সম্পূর্ণভাবে বিকল হয়ে যায় তখন বৈজ্ঞানিক উপায়ে রক্ত পরিশোধিত করার প্রক্রিয়ার নামই হচ্ছে ডায়ালাইসিস। ডায়ালাইসিস করা হয় ডায়ালাইসিস মেশিনের সাহায্যে। ডায়ালাইসিস টিউবের এক প্রান্ত রোগীর হাতের কবজির ধমনির সাথে লাগানো হয়, অন্য প্রান্ত ওই হাতের কবজির শিরার সাথে সংযোজন করা হয়। একটু নড়তেছে, সরি, বিকজ আমার স্ট্যান্ড একটু বড় ভাই নিয়ে গেছে। ইনশাল্লাহ কালকে থেকে আর কিছু হবে না। দেখো, ধমনী থেকে রক্ত ডায়ালাইসিস টিউবে প্রবেশ করে, ধমনী থেকে ঢুকবে তো এর মধ্যে ঢুকে গেছে। আর এই ডায়ালাইসিস টিউবের প্রাচীর আংশিক বৈষম্যভেদ্য হওয়ায় ইউরিক অ্যাসিড বেরিয়ে এসে জমা হয়। পরিশোধিত রক্ত রোগীর দেহে শিরার মধ্য দিয়ে পুনরায় প্রবেশ করে। ডায়ালাইসিস টিউবটি এমন তরলে ডুবানো থাকে যার গঠন হয় প্লাজমার মতো। বুঝতে পেরেছ? অসমো রেগুলেশনে বৃক্কের ভূমিকা নাম্বারে আসবে। দেহে পানির ভারসাম্য রক্ষা করাকে অসমো রেগুলেশন বলে, আর এ কাজে বৃক্ক প্রবীণ ভূমিকা পালন করে থাকে। বৃক্ক নেফ্রনের মাধ্যমে পূর্ণ শোষণ প্রক্রিয়ায় দেহের পানির সমতা রক্ষা করে। অসমো রেগুলেশন জনিত ত্রুটির লক্ষণ কী কী? চোখ মুখ ফুলতে শুরু করে, উক্ত রক্তচাপ সৃষ্টি হয়। এবার আসো প্রতিস্থাপন, কিডনি প্রতিস্থাপন। বৃক্ক দাতার দেহ থেকে বৃক্ক সংগ্রহের ঠিক 48 ঘন্টা বা 2 দিনের মধ্যে রোগীর দেহে স্থাপন করতে হবে। কিডনি সংযোজন কতভাবে হয়? 2 ভাবে। একটা হচ্ছে কোনো নিকট আত্মীয়ের কিডনি নিতে পারো, অথবা মৃত ব্যক্তি মানে ব্রেন ডেড, যা আর কখনোই জেগে উঠবে না, এমন রোগীর দেহ থেকে প্রতিস্থাপন করা যায়। মৃত ব্যক্তি বলতে কি বোঝো? ব্রেন ডেড মানুষকে বোঝায়, আর কখনোই জ্ঞান ফিরবে না কিন্তু তার অঙ্গ প্রত্যঙ্গ কৃত্রিমভাবে জীবিত আছে। কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে দেখতে হবে কিনা টিস্যু ম্যাচ করে কিনা, বুঝলে? মূত্রনালী সুস্থ রাখার উপায়। শিশুদের কী রোগ হলে সেখান থেকে কিডনির অসুখ হতে পারে? একটা হচ্ছে টনসিল, খোসপাসরা বা চুলকানি। কোন কোন রোগ নিয়ন্ত্রণে রাখলে মূত্রনালী সুস্থ থাকবে? একটা হচ্ছে ডায়াবেটিস, আর একটা হচ্ছে উচ্চ রক্তচাপ। এছাড়াও ডায়রিয়া, রক্তক্ষরণ ইত্যাদির দ্রুত চিকিৎসা করতে হবে। বন্ধুরা, এইসব ক্লাস তোমরা কেমন লাগলো অবশ্যই জানাও। এই ক্লাস ছিল এ পর্যন্তই। আর যদি তোমাদের এই নোটের পিডিএফ লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। এই ক্লাস ছিল এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর তোমরা কী কী চাও, কিসের ক্লাস লাগবে, ইনশাল্লাহ আমি দিয়ে দিব, একদম বেসিক।